এই পর্যায়ে আমি আমার বন্ধু আমিরুল রাজীব, শিল্পী ইতিহাসবিদ, সংগঠক, আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মীকে ডেকে নেব। আমরা রাজীব একই সাথে হলো গিয়ে দৃশ্য মাধ্যম সমাজের অন্যতম একজন সংগঠক শুরু থেকে এখনো পর্যন্ত, এবং মাঝখানে রাজীব দৃশ্য মাধ্যম এই সমাজের বাইরে গিয়ে ওঠে তো অনেক কাজ ও অনেক ব্যস্ত থাকে, সবকিছু মিলিয়ে সে 3.5 মাস থেকে 4 মাস পান্থকুঞ্জে 6 মাস, সরি 6 মাস 6 মাস পান্থকুঞ্জে হাতিঝিল লেক এবং হলো গিয়ে পান্থকুঞ্জের যে গাছ নিধন, গাছ হত্যা হয়েছে, বৃক্ষ হত্যা হয়েছে, সেটার প্রতিবাদে সেখানে অবস্থান কর্মসূচি করেছে। এবং তারপরে মানে এটা 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 একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ঢাকা শহরের বুকে, আমরা স্বীকার করব। রাজীব। ধন্যবাদ ছোটন। আমি কোনো প্রস্তুতি নিয়ে আসি না কখনোই, মানে কথা বলার সুযোগই হয় খুব কম। তা আমি আজকে একটা প্রস্তুতি নিচ্ছি মনে মনে। আমার বক্তব্যের হচ্ছে গণ অভ্যুত্থান ও গ্যাসের বড়ি। তো আমি তো পরিবেশ নিয়ে এখন বেশি কাজ করি, তো গ্যাসের বড়িটা বললাম। আপনারা জানেন যে গত বছরে বাংলাদেশের মানুষ 20,000 কোটি টাকার গ্যাসের বড়ি খাইছে। এটা কি জানেন আপনারা? 20,000 কোটি টাকার গ্যাসের বড়ি খাইছে। তো মানুষের স্ট্রেস হইলে নাকি হচ্ছে মানে এই এই সমস্যাটা হয়। আর আমাদের তো খাদ্যচক্র শৃঙ্খল পুরাটা ভেঙে গেছে, এই কারণে হচ্ছে এই সমস্যাটা। আর বাংলাদেশের মানুষ হচ্ছে, গতকালকে হচ্ছে নীলার সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন বলতেছিলাম যে প্রথম আলোতে দেখলাম যে 10,000 কোটি টাকার হচ্ছে বিদেশি ফল খাইছে। তো বাংলাদেশের টাকা কোথায় কোথায় যায়? হ্যাঁ, তো এইটা দিয়ে হচ্ছে শুরু করি। তো প্রথমে একটু মজা করলাম। তো আমাদের এখানে যে একটা কথা লেখা, জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে, আমরা কি এখানে মজলুম? তো প্রশ্নটা এটা করলাম, যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন আসলে মূল মজলুম কারা? আমরা মানুষ নিয়ে সারাক্ষণ কথা বলি, মানে বাংলাদেশের মনে হচ্ছে মানুষের রাজনীতি ছাড়া আর কথা বলার কোনো কিছু নাই। এবং হচ্ছে যে নিত্রাপা হচ্ছে ইয়াতে লিখছিল যে আসলে কি জানি আমরা রাজনীতি খাবো আর কি, মানে রাজনীতির তো নিত্রাপা লিখছে আমরা প্রধানমন্ত্রী খাবো। এই আগ্রহ একটা যে ইলেকশন হইলে প্রধানমন্ত্রী খাইলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশে যেটা হলো যে স্বাধীনতা পরবর্তী যত সরকার আপনারা দেখবেন সব নিউ লিবারেল সরকার। আর এই যে অন্তর্বর্তীকালীন সরকার দেখবেন যে একটা উগ্রপন্থী নিউ লিবারেল সরকার। এরা আসার পরে আরেকটা বড় ক্ষতি যেটা করছে সেটা হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশ। তো মজলুম যেই অর্থে বললাম, আমাদের হচ্ছে যে যশোরের যে হচ্ছে পরিবেশ ইয়ার থেকে হচ্ছে গাছের থেকে হচ্ছে পেরেক তোলে। তো উনি আমাদের সাথে পান্থকুঞ্জ মুভমেন্টের এই 168 দিন ওখানে ছিলাম, তো আমাদের সাথে এসেছিলেন। তখন উনি একটা খুব চমৎকার কথা বলছিলেন যে সেটা হচ্ছে মজলুম হচ্ছে এখন গাছ, মজলুম হচ্ছে পাখি, মজলুম হচ্ছে নদী, জলাশয়। দেখবেন যে সব নষ্ট হয়েছে। আমি এই সরকার উপরে সবচেয়ে বিরক্ত, অন্যান্য কি প্রসিডিউর কিভাবে আগাবে জানি না, বাংলাদেশে 2 বছরে 80টা হাতি মারা গেছে 2 বছরের মধ্যে। এবং তার 1 বছর কিন্তু এই সরকারের আমলে পড়ছে। আপনারা দেখছেন হাতির মৃত্যু। বাংলাদেশে হাতি আছে, এটা আপনি বিশ্বাস করতে পারেন যে এত মানুষের মধ্যে হাতি এখনো বাস করতেছে। হাতির আদি আবাস এই যে চট্টগ্রামের যে দেয়াং পাহাড়, যেখানে KEPZ এরিয়া, এটা নিয়ে আর কেউ কথা বলে না। এখানে যা দেখতেছি মোটামুটি আমরাই সব জায়গাতে যাই, আমরাই বসি, চেনা মুখ, সবাই আন্দোলন কর্মী, এবং কোনো না কোনোভাবে মানবাধিকার, প্রাণী অধিকার, পরিবেশ নিয়ে কথা বলেন। এই হাতিদের নিয়ে কথা বলার কেউ নাই, পাখিদের নিয়ে কথা বলার লোক খুবই কম। এবং দেখবে যে পরিবেশ কর্মীরা বিভিন্ন সংগঠন, NGOর আওতায় কাজ করে, এবং তারা হচ্ছে যে দেখবেন যে এই এই বিষয়গুলিকে কখনোই হচ্ছে হচ্ছে মানে ঠিকঠাক জোর দিয়ে বলে না। তো বাংলাদেশে হাতিগুলি ঢুকতেছে, পৃথিবীর এশিয়ান হাতি যেগুলি, এগুলি দেখবেন যে একদম বিলুপ্তির পর্যায়ে, এবং কোন রকমে বাংলাদেশের বর্ডার এরিয়াগুলোতে ওরা এই পারে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। জাস্ট একটা এটার নোক্তা দিলাম। তো ধরেন যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকটা জিনিস দেখতেছিলাম যে, আমি ভিডিও যখন দেখতেছিলাম গাছের আন্দোলন করাতে, গাছের দিকে আমরা যেটা নিয়ে বেশি আগ্রহী, আমরা তো সেটা বেশি চোখে পড়ে। তো আমি দেখলাম পুরো জায়গাতে মানুষজন হচ্ছে পুলিশের বিরুদ্ধে যখন লড়াই করবে তখন তার ডালপালা ইট পাটকেল লাগে। তো মানুষ কিন্তু হচ্ছে প্রচুর গাছ ভেঙেছে। আপনারা দেখেছেন বাংলাদেশে কত গাছ শহীদ হয়েছে, এটা নিয়ে কি কেউ একবারও কথা বলছে? বাংলাদেশে হচ্ছে প্রায় লক্ষাধিক গাছ হচ্ছে উপড়ায় ফেলা হয়েছে এই সময়টাতে। সেটা কি কাজে লাগছে সেটা আলাদা কথা, কিন্তু গাছের তো প্রাণ আছে, আমাদের এখানের একজন মানুষ বলছিল। তো সেই কিন্তু গাছগুলো আবার এখন দেখবেন যে রোড ডিভাইডার একটাও কিন্তু পুরো বাংলাদেশে কোনো 1 বছরে আসলে করে এটা কি সরকার? একটা রোড ডিভাইডার ঠিক করে নেয়। আলিয়সে একটা লোক কাজ করতেন, সে আরশাদ ভাই, উনি হচ্ছে আলিয়স থেকে রাস্তা পার হতে যে
ওইখানে এটা নাই বলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন, একটা মৃত্যু না আমরা থামাতেই পারতেছি না। মানে এটা শুধুমাত্র জুলাই যে শহীদ হয়ে জিনিসটা থেমে গেছে তা কিন্তু না। আমাদের এখানে মৃত্যু, মনে করেন যে মৃত্যু যে কোনো কিছুর ফল হচ্ছে মৃত্যু দিয়ে হয়, যে কোনো সংগ্রাম, যে কোনো কিছু, আমরা একটা ছোট্ট কোনো কিছু হইলেও দেখবেন যে মানে মৃত্যু। পরশুদিন হচ্ছে সিলেট এয়ারপোর্টে টায়ার ফেটে একটা মানুষ মারা গেছে। তো আমরা তো মানুষের কথা বলছি সবসময়, কিন্তু এই যে বাংলাদেশে যে ঢাকা শহরের মধ্যে বাংলাদেশের 60% জলাভূমি এবং বন হচ্ছে উজাড় হয়ে গেছে গত হচ্ছে 40 বছরে। ঢাকা শহরের 2 কোটি মানুষের অনুপাতে মাত্র 13 লাখ গাছ আছে, তার মধ্যে 70% হচ্ছে ইনভেসিভ প্ল্যান্ট। তা আমরা আসলে কি নিয়ে ভবিষ্যতে রাজনীতিটা করব? ভবিষ্যতের যে আন্দোলনগুলি হবে, ভবিষ্যতের যে আকাঙ্ক্ষাগুলি হবে, সেটা কি শুধুমাত্র কথায় পূরণ হবে? আমাদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে দেখেন, মানসিক স্বাস্থ্যের দিকে তাকিয়ে দেখেন, প্রাণ প্রকৃতি পরিবেশের সাথে আমাদের সংযোগটা যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ভিতরে আপনারা দেখবেন যে আমরা যারা হচ্ছে দৃশ্য মাধ্যম সমাজ বলতেছি, তো আমাদের ইয়ার শুরুর দিকে ছিল দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। তো লিমাপা আমরা আলাপের সময় বলতেছিল যে না, আমরা শিল্পী নামটা রাখতে চাই না। বাংলাদেশের শিল্পী, লেখক, কবি, শিল্পী সাহিত্যে হয় কোথা থেকে? আসলে ভাঙাচোরা মানুষগুলা হয়। যদি ওরকম আসলে ধান্দার প্যাটার্ন থাকতো, তাহলে তো বহু ধরনের ধান্দা আমাদের আশেপাশের অনেক লোক করে বেড়াচ্ছে। তাহলে আমরা এই পেশাগুলোতে কেন আসলাম? এই ভাঙাচোরা লোকগুলোর দিকে দেখবেন যে কারো কোনো দৃষ্টি নাই, এখানে কোনো সামাজিক সুরক্ষা নেই, মানে জনগণের তো নাই। মানে এটা বলতেও খারাপ লাগে যে এরকম একটা ওই আবুল হাসানের কবিতার মতো উদিত দুঃখের দেশ, যেই দেশে প্রতিনিয়ত হচ্ছে দুঃখের উদয় হয়, সেখানে আপনি দেখবেন যে হচ্ছে আমরা যখন আমাদের অধিকারের কথা বলি তখন খুবই কুণ্ঠাবোধ হয়, কিন্তু তারপরেও তো আমাদের বেঁচে থাকতে হয়। আমরা যখন পেশাদার বলি, আমরা কখনো বলতে পারি না যে পেশাদার আমরা শিল্পী, পেশাদার আমি দেখি বিথিয়াপাড়া মানে দিনের পর দিন নিরন্তর প্রতি সপ্তাহে হচ্ছে গান করে যাচ্ছেন, এরকম বার্তাগুলি দিয়ে যাচ্ছেন, কিন্তু কখনো ওনার সংসারটা উনি পেশাদার বলতে পারেন, ওনার বাড়ি ভাড়াটা, খাবারের টাকাটা, ওনার পরিবারের মানুষের স্কুল পড়ার হ্যাঁ মানে বেতনটা কি সেখান থেকে দেয়া যায়? আমাদের কোনো সামাজিক সুরক্ষা নাই। বাংলাদেশে দেখেন মাত্র 13 কোটি টাকার একটা চলচ্চিত্র অনুদান নিয়ে কি লজ্জাজনক, ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। আমি এমনকি আমার দৃশ্য মাধ্যমের বন্ধুদেরকে সমালোচনা করি যে আমরা আমাদের অনেকগুলো রোড ম্যাপের আনন্দ এসে কথা বলেছে, আমরাও কিছুটা বলেছি, কিন্তু আমরা পরিপূর্ণভাবে কথা বলতে পারিনি। কারণ হচ্ছে আমরা আমাদের বন্ধু বলে থাকি, আমরা বড় সিন্ডিকেটের কথা বলি, আমলা সিন্ডিকেটের কথা বলি, রাজনৈতিক সিন্ডিকেটের কথা বলি। আমরাও কখনো কখনো সিন্ডিকেট তৈরি করি, এগুলি ভেঙে দেওয়া উচিত। এই 13 কোটি টাকা দিয়ে এতগুলি মানুষ, শত শত চলচ্চিত্রকর্মী, তরুণেরা, আমি বলবো যে সেই তরুণরা হচ্ছে মজলুম, তাদের জন্য কেউ কথা বলছে না। তাদের যে জীবনটা কিভাবে চলছে আপনারা যদি দেখেন, যে বসিলার ওই পারে যেই শহরটা গড়ে উঠছে পুরো ঢাকা শহরের ফ্ল্যাট প্ল্যানকে ইয়ে করে, সেইখানে সবচেয়ে কম ভাড়ার বাড়িগুলোতে লোকজন থাকে ঢাকায় এসে। আর ঢাকার বাইরে যদি আপনি পুরো প্রান্তিক এলাকাতে মানুষজনের হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতির যদি দেখেন যে হচ্ছে কর্মকাণ্ড তারা কিভাবে চালায়। হাসিনার আমলেই 15 বছরে বাউল গান হতে পারতো না পুরো বাংলাদেশে ঠিকঠাক মতো। কোনো একটা লোক সংস্কৃতির কোনো একটা বিষয় উপস্থাপন করা অত্যন্ত দুরূহ ছিল, কারণ হচ্ছে এই উগ্রপন্থার মানুষগুলি এই বৈচিত্র্যময়তাটাকে দিনে দিনে বন্ধ করে দিচ্ছে। এবং আমরা দেখেন সংখ্যায় এত কম, একটা অভ্যুত্থান আমাদের কাছে মনে হয় জানি এখন আমরা মস্তিষ্কে ধারণ করে আছি, কিন্তু সমাজে তার কোনো প্রতিফলন নাই। আমরা এখানে যারা কথা বলি, যে বিষয়গুলি নিয়ে কথা বলি, আমরা সবাই প্রায় একমত, কিন্তু আপনি দেখবেন যে যারা সরকার হয়ে গেছে, আমাদের মধ্যেই অনেককে দেখছি এখন সরকার, তাদের মধ্যে এটার কোনো হচ্ছে বিবেচনা বোধটাই নাই। তো গণ অভ্যুত্থানে এই আমাদের দৃশ্য মাধ্যম সমাজের এই সম্মেলন, এত শিল্পী, শিক্ষক, লেখক, সাহিত্যিকরা যে আসছেন, আমরা আমাদের আসলে পাচ্ছিটাকে একটাই যে মহাশূন্যতা আমাদেরকে গ্রাস করে আছে। আমাদের এই দেশের কোনো বিষয়কেই আমরা হচ্ছে সমাধানের মধ্যে নিয়ে আসতে পারছি না, কিন্তু এই প্রকৃতির কথাটাতে আসলে বলতে হবে। আরেকটা এখানে হচ্ছে গণমাধ্যমে আমি একটা কথা বলতে চাই, আমরা হচ্ছে সব মিলিয়ে আলোকচিত্রী সমাজ, তারপরে হচ্ছে বিক্ষুব্ধ থিয়েটার কর্মী, গেট আপ স্ট্যান্ড আপ, এই যে মিউজিশিয়ানস ফর বাংলাদেশ, তারপরে হচ্ছে চলচ্চিত্রকারদের গণহত্যা, নিপীড়ন বিরোধী শিল্পী সহ আমরা বিভিন্ন মানুষ দানা বেঁধেছিলাম। কিন্তু আমি দেখলাম যে হচ্ছে মানে ধরেন আমি বড় সাজেদ ভাই এখানে আছে, বড় পত্রিকার ধরে যদি বলি, তা আমি দেখি যে যাদেরকে তারা হচ্ছে সবাই ডাকে, সব হচ্ছে চেনা মুখ হইতে হবে, অচেনা মানুষকে হচ্ছে কেউ ডাকতে চায় না। তরুণদেরকে তরুণদের কথা, বৈষম্য কথা ভাঙতে চায়, কিন্তু দেখবেন যে প্রথম আলো বলবো এখানে, কারণ হচ্ছে প্রথম আলো এখনো পর্যন্ত চেষ্টা করে অনেকটা হচ্ছে মানে যেহেতু চারদিক থেকে তার চাপ, তো সে চেষ্টা করে হচ্ছে একটা ভালো খবর নিয়ে আসতে। তো প্রথম আলো কিন্তু এই গ্রাউন্ড রিপোর্টিং গুলা করে না, কেন জানি একটা অবহেলা, যে যেই মানুষগুলা কিভাবে করে দানা বেঁধেছে, আমি হলফ করে বলতে পারি যে সেই জিনিসগুলো হচ্ছে ঠিকঠাক মতো আসে নাই, যে কারা এতগুলা মানুষকে এক করলো। আমরা এই দৃশ্য মাধ্যমের এই 1 তারিখের
কিন্তু আগের থেকে 15-20 দিন আগের থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করে 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 এক হচ্ছিলাম। সেইটা আমরা ফার্ম গেটে করার পরে কিন্তু আমরা ধানমন্ডিতে গণহত্যা ও নিপীড়ন বিরোধীর ওইখানে সবাই মিলে গেছি, সেখানে লোক বেড়েছে, সেই লোকগুলো আমরা দ্রব্যযাত্রায় গেছি, এরকম করে 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 কিন্তু আমরা বলয়টাকে বড় করেছি। কিন্তু এইগুলো মানুষকে উদ্বেলিত করা, শুধু তো ইনফরমেশন দেয়া না, যে কিভাবে করে মানুষ দানা বাঁধে, নাগরিক আন্দোলন কিভাবে জোরদার করতে হয়, সেই জায়গাগুলো কখনোই হচ্ছে পত্রিকাতে আসে না। এবং সেইখানে তো শুধু আমরা তো একটা মুখ হতে চাই নাই, আমরা হচ্ছে আমরা হিসাবে যে বড় ব্যাপ্তিটা তৈরি করতে চেয়েছি। এখন দেখবেন যে আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের যত ত্রুটি বা সাফল্য থাক না কেন, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা বহুমুখের রাজনীতি। এখানে একক মানুষ নির্বাচনের জায়গাটা ভেঙে পড়েছে, এবং দেখবেন যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আসলে কিছুটা সুযোগ পাচ্ছে, কিন্তু আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন, মানে আমি জানি না এটা এটা আমাদেরকে আর কত লড়াই করতে হবে। ঢাকার ভিতরে পান্থকুঞ্জের এই আন্দোলনটা ছিল আমাদের একটা টোকেন মুভমেন্ট, যে দেখানোর জন্য। এর আগে আমরা সাত মসজিদের আন্দোলন করেছি, সোহরাওয়ার্দী জাহাঙ্গীরনগর মাস্টার প্ল্যান মুভমেন্ট বা শহীদ আনোয়ার উদ্যান, একটা জিনিসও দেখবেন যে আমাদের কাছে আসে না। এবং বিগত মানে 1.5 দশকের আন্দোলনের মধ্যে আমাদের প্রাপ্তি কতটুকু দেখেন, এইখানে আসলে কোন জায়গাটা আসলে বাধা। মানুষের ক্ষেত্রে আমরা অধিকার আদায় করতে পারছি না, প্রাণ প্রকৃতি পরিবেশের ক্ষেত্রে আমরা অধিকারটা আদায় করতে পারছি না। এই রাষ্ট্রযন্ত্রটা আসলে কি, আসলে এটা এই অনর ব্যবস্থাটাকে আমরা ভাঙতে পারছি না কেন, আমাদের প্রতিফলনটা সেখানে আসছে না কেন? এবং দেখুন আমরা গুটিগত মানুষ, আমি বলছি, আমি যা বলছি এগুলো সব আপনাদের কথা, আপনাদের কথাই আমি বলছি। তো মানে একটা মহাশূন্যতা সবসময় হচ্ছে মনে করেন যে, এবং একটা তীব্র যন্ত্রণা সবসময় একটা গ্রাস করে রাখে। তো এই ভাঙাচোরা মানুষগুলি এবং যে মজলুম ফুল পাখি তরুলতা, আমরা আরো যাতে তাদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারি, এবং আমরা হচ্ছে এই পরিবর্তনটা, বদলটা যাতে আসলেই মানে চারিদিক থেকে ঘটাতে পারি। ধন্যবাদ।